ভাবুন তো, বন্ধুত্ব দিবসের সকালে ঘুম থেকে উঠেই আপনি জানতে পারলেন যাকে বন্ধু ভেবে নিজের ঘরে জায়গা দিয়েছিলেন সেই বন্ধুই মাঝরাতে আপনার বাড়ি ছেড়ে পুরনো ঠিকানায় ফিরে গেল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঠিক এই ঘটনাটাই ঘটতে চলেছে। আর খবরটা শুনলে ঋতব্রত শিবিরের অনেকেরই ঘুম উড়ে যাবে। গত কয়েকদিন ধরে আপনি যদি বাংলার বড় বড় চ্যানেল খোলেন তাহলে একটাই ছবি দেখবেন, কোথাও কালীঘাটপন্থী নেতার উপর ডিম ছোড়া হচ্ছে, কোথাও মমতাপন্থী কোনো নেত্রী দল ছেড়ে ঋতব্যপন্থী হচ্ছেন, কোথাও আবার কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা ববি হাকিমকে নিয়ে কড়া মন্তব্য করছেন কোনো বিদ্রোহী নেতা। এই খবরগুলো ঘুরিয়ে ফিরিয়ে চলছে, কিন্তু এই শব্দের ভিড়ের আড়ালে যে নীরব ভাঙনটা শুরু হয়েছে তার খবর কোনো বড় চ্যানেল আপনাকে দিচ্ছে না। সেই খবরটাই আজ আপনাদের সামনে আনব। জল্পনাটা শুরু হয়েছিল সাংসদদের নিয়ে, যে ২০ জন সাংসদ দল থেকে বেরিয়ে গিয়ে নতুন শিবিরে যোগ দিয়েছিলেন বলে দাবি করা হচ্ছিল। তাদের মধ্যে ৩ জন আবার ফিরতে চাইছেন। নাম শোনা যাচ্ছে খলিলুর রহমান, আবু তাহের খান এবং ইউসুফ পাঠানের। শোনা যাচ্ছে এই ফেরানোর নেপথ্যে মধ্যস্থতা করছেন প্রবীণ সাংসদ গৌতম রায়। এই খবরটা যখন বাজারে ঘুরছে ঠিক তখনই তার থেকেও বড় একটা ঘটনা ঘটে গেল, যেটা সরাসরি বিধায়ক স্তরে প্রথম ভাঙন। প্রশ্ন হলো, কেন এই ভাঙন? এর উত্তর খুঁজতে হলে আপনাকে ২১ জুলাইয়ের মঞ্চে ফিরে যেতে হবে। সেই দিনটা ছিল তৃণমূলের কাছে আবেগের দিন। ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই যেভাবে নিচুতলার কর্মীরা ভিড় জমিয়েছিলেন তাতে স্পষ্ট হয়ে গিয়েছিল কর্মীদের আবেগ এখনও কালীঘাটের দিকেই যাচ্ছে। ঠিক একই দিনে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন নবান্নে ১৪ তলায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করে নিজেদের সভার জায়গা চূড়ান্ত করতে। সেখানে পুলিশি নিরাপত্তা ছিল, সরকারি সাহায্য ছিল, মঞ্চ বাঁধতে কোনো বাধা ছিল না। তাহলে ভিড় হলো না কেন? কারণটা খুব সহজ কিন্তু গভীর। তৃণমূল কংগ্রেসটা আসলে কোনো ব্যক্তির নয়, একটা মুখের দল। সে মুখটা মমতা বন্দ্যোপাধ্যায়। বুথ স্তরের যে কর্মীরা সারা বছর মার খায়, সে কোনো বিধায়ক বা সাংসদকে দেখে দল করে না, সে দিদিকে দেখে দল করে। যখন সেই কর্মীরা দেখল দিদির ছবিটা মঞ্চ থেকে সরে গেছে, তখন তারা আর মঞ্চের দিকে হাঁটল না। ঋতুব্রত শিবিরে মদন মিত্র, ববি হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খানের মতো সংগঠকরা থাকা সত্ত্বেও তারা যদি নিজেদের এলাকা থেকে লোক আনতেন তাহলে সভা ভরে যেত, কিন্তু তারা আনেননি বা আনতে পারেননি। এর মাঝে বোঝা যায় ভিতরে ভিতরে একটা অনীহা কাজ করছিল। এই অনীহা আরও স্পষ্ট হয় নির্বাচন কমিশনের চিঠিতে। ৬ জুলাই কালীঘাটের তরফ থেকে সমস্ত নথি জমা দিয়ে দাবি করা হয়েছে তারাই আসল তৃণমূল। অন্যদিকে ঋতুব্রত শিবিরকে বরাবরই চিঠি দিয়েও তারা প্রমাণ করতে পারেনি যে দলটা তাদের। ২৫ জুলাই শেষ তারিখ পার হয়ে গেছে, কিন্তু তারা এখনও দলের নাম, প্রতীক, তহবিল যে তাদের, তার কোনো শক্ত প্রমাণ দিতে পারেনি। ফলে প্রশ্ন উঠছে, যারা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছে তারা নিজেরাই কি আগামী দিনে এই দাবিটা ধরে রাখতে পারবেন? আর এখানেই আসে সে ৩২ জন বিধায়কের নাম। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বারবার বলেন তার সঙ্গে ৬৫ জন বিধায়ক আছে, কিন্তু ২১ জুলাইয়ের সভায় তার মধ্যে ৩২ জনে আসেননি। কেন আসেননি? কারণ তাদের মধ্যে একটা বড় অংশ মনে করছে তারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তারা ভোটে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, জোড়াফুল প্রতীক নিয়ে, বিজেপির বিরুদ্ধে লড়াই করে। আর এখন তাদের কাজ করতে হচ্ছে বিজেপির বি টিম হিসেবে, যেখানে তাদের নেতা হচ্ছেন এমন একজন যিনি সিপিএম থেকে এসে প্রথমবার বিধায়ক হয়েছেন। অনেক পুরনো বিধায়কের কাছে এই বিষয়টা মেনে নেওয়া কঠিন। তারা এলাকায় ফিরে মানুষের কাছে মুখ দেখাতে পারছেন না। তাদের ঘনিষ্ঠ মহল, তাদের পরিবার, তাদের পুরনো কর্মীরা বলছে সিদ্ধান্তটা ভুল হয়েছে। আর এই অস্বস্তির বিস্ফোরণটাই ঘটল আগস্টের প্রথম রবিবার, মানে বন্ধুত্ব দিবসের দিন। সকালে খবর এলো বসিরহাট উত্তরের বিধায়ক মোহাম্মদ তৌসিফুর রহমান নিজের গাড়ি নিয়ে সোজা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির। ভাবুন, যাকে ঋতুব্রত নিজের বন্ধু ভেবে মমতার বন্ধু তালিকা থেকে সরিয়ে নিজের তালিকায় ঢুকিয়েছিলেন, সেই বন্ধুই বন্ধুত্ব দিবসে হাত ছেড়ে দিল। ঘটনার আগের দিন অর্থাৎ ১ আগস্ট তিনি নিজের ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি পরিষ্কার লেখেন, আমি আগেই বলেছিলাম দিদির সঙ্গে ছিলাম, দিদির সঙ্গে আছি, দিদির সঙ্গেই থাকবো। এই একটা লাইনই অনেক কিছু বলে দেয়। এর মানে তিনি ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। কালীঘাটের বাড়ির সামনে যখন সাংবাদিকরা তাকে ধরেন তখন তিনি বেশি কথা বলতে চাননি, কিন্তু তার উপস্থিতি এবং তার ফেসবুক পোস্টটি সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তিনি হলেন এই ৬৫ জনের মধ্যে প্রথম বিধায়ক যিনি প্রকাশ্যে ফিরে আসার রাস্তা দেখালেন। এখন প্রশ্ন হলো, এটা কি বিচ্ছিন্ন ঘটনা? একেবারেই না। খোঁজ নিয়ে জানা যাচ্ছে ঋতুব্রত শিবিরে মাত্র ৮ জন বিধায়ক আছেন যারা মন থেকে চাইছেন এই নতুন দলটা করতে। বাকি ৫০ জনের বেশি বিধায়ক চরম অস্বস্তিতে আছেন। তারা ভালো নেই। তারা বুঝতে পারছেন এলাকায় তাদের গ্রহণযোগ্যতা শূন্য হয়ে যাচ্ছে। তারা আত্মগ্লানিতে ভুগছেন। তৌসিফুর রহমান এই ৫০ জনের প্রতিনিধি হয়ে প্রথম পদক্ষেপটা নিলেন। রাজনৈতিক মহলে এই খবর
এই আগস্ট মাসের মধ্যেই আরও ১৫ থেকে ২০ জন বিধায়ক একই পথে হাঁটতে চলেছেন। তারা ইতিমধ্যে কালীঘাটের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। পূজার মৌসুমটা যেতে দিন, এই সংখ্যাটা আরও বাড়বে। শুধু বিধায়ক নয়, সাংসদদের মধ্যেও যে ১৪ জনের কথা বলা হচ্ছে তারাও লাইনে আছেন। আসলে রাজনীতিতে আবেগের চেয়ে বড় হলো অস্তিত্ব। যখন একজন বিধায়ক বোঝেন যে দিদির ছবি ছাড়া তার নিজের বুথি তার কোনো দাম নেই, তখন তার কাছে ফিরে আসা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। ২১শে জুলাইয়ের ভিড় সেই বার্তাটাই দিয়েছিল। মানুষ নেতা দেখে নয়, মুখ দেখে ভোট দেয়, আর সে মুখটা এখনও কালীঘাটেই আছে। তাহলে কি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় স্বপ্নের তৃণমূল শেষ হওয়ার আগে ভেঙে যাচ্ছে, নাকি এটা তৃণমূলের অন্দরে আরও বড় কোনো সমঝোতার ইঙ্গিত? তৌসিফুর রহমানের এই ফেরা কি শুধু একজন বিধায়কের ঘর ওয়াফসি, যেটা সরলে পুরো দেওয়ালটাই ধসে পড়বে? আপনার কি মনে হয়? যারা গিয়েছিলেন তারা কি সত্যি ভুল বুঝতে পেরেছেন, নাকি এটা ক্ষমতার অঙ্কে টিকে থাকার একটা কৌশল? কমেন্টে জানান, কারণ বাংলার রাজনীতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে বন্ধুত্ব দিবসে বন্ধু বদলের খেলাটাই আসল খেলা হয়ে উঠছে।